চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের এই সেশনে আজ আমরা নাম্বার সিস্টেমের অন্তর্গত ফ্যাক্টরস অফ এ নাম্বার এটা নিয়ে আলোচনা করব। বেসিক থেকে নাম্বার সিস্টেম স্টার্ট হয়েছে, আজ 2 নম্বর ক্লাস। সব চাকরির পরীক্ষাতেই এখান থেকে কিছু প্রশ্ন থাকেই। যারা নতুন প্রথম থেকে শুরু করতে চাও তাদের জন্যই এই A to Z ম্যাথ ক্লাস। চলো আজকের সেশন শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফ্যাক্টরস অফ এ নাম্বার। কোনো সংখ্যার ফ্যাক্টর, ফ্যাক্টর বলতে কি বোঝায়? উৎপাদক বা গুণনীয়ক। কোনো সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক নিয়ে আমরা আলোচনা করব। যে কোনো সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক থেকে কি কি ধরনের প্রশ্ন সাধারণত আসে সেটা আগে দেখে নাও। প্রথমে হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস অফ এ গিভেন নাম্বার। কোনো একটা সংখ্যা দেওয়া আছে, তার যতগুলো উৎপাদক আছে সেই উৎপাদকের সংখ্যা, টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস, উৎপাদকের সংখ্যা অফ এ গিভেন নাম্বার। যে কোনো একটা সংখ্যা, মনে করো 12 দেয়া আছে, আমি বললাম 12-র কতগুলো উৎপাদক আছে। আমরা অঙ্কে পরে আসছি, আগে দেখে নিই যে কি কি ধরনের টাইপ আমাদের এখানে থাকে। পরে টোটাল নাম্বার অফ ইভেন অর অড ফ্যাক্টরস। এই যে 12 আছে, 12-র মধ্যে কতগুলো এমন জোড় উৎপাদক আছে বা বিজোড় উৎপাদক আছে তার সংখ্যা নির্ণয়, এটা একটা প্রশ্নের টাইপ। 3 নম্বর টাইপ হচ্ছে টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস, মৌলিক উৎপাদক বা ইউনিক প্রাইম ফ্যাক্টরস, এগুলো তোমায় বার করতে হবে। চতুর্থ, সাম অফ ফ্যাক্টরস, অর্থাৎ যে উৎপাদকগুলো বেরোলো কোনো সংখ্যার, সেই উৎপাদকগুলোর সমষ্টি কত। পরের যে ইভেন বা অড উৎপাদকগুলো তোমরা পেয়েছো, জোড় বা বিজোড় উৎপাদকগুলো, তাদের যোগফল কত। 6 নম্বর, টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস অফ দ্য গিভেন নাম্বার হুইচ আর মাল্টিপল অফ এ সার্টেন নাম্বারস। একটা উৎপাদক, যেমন মনে করো 12, 12-র মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যেগুলো 3-এর গুণিতক। এটাই বলছে হুইচ আর মাল্টিপল অফ সার্টেন নাম্বার। তোমাকে একটা সংখ্যা বলে দেবে যে 3-এর গুণিতক বা 4-এর গুণিতক কতগুলো আছে, তোমাকে বার করতে হবে। অথবা তোমাকে বললো যে কোনো একটা সংখ্যা আছে, সেই সংখ্যার মধ্যে কতগুলো এমন উৎপাদক আছে যারা পারফেক্ট স্কোয়ার অথবা পারফেক্ট কিউব। আর লাস্ট, কোনো সংখ্যার মধ্যে যতগুলো উৎপাদক আছে তাদের গুণফল কত। এই 7টা টাইপের প্রশ্ন কিন্তু আমাদের হয়। সাধারণত রেলের গ্রুপ ডি পরীক্ষায় 2018-র প্রশ্নে এই 2-3টে জায়গা থেকে প্রশ্ন এসছিল। এছাড়া এসএসসি পরীক্ষাতেও কিন্তু এখান থেকে প্রশ্ন থাকে। বিভিন্ন চাকরি পরীক্ষায় যেহেতু এখান থেকে প্রশ্ন আসে, তাই এই ফ্যাক্টরস অফ নাম্বার এই চ্যাপ্টারটা থেকে তোমাদের ভালো করে জিনিসটাকে বুঝে নিতে হবে। তার কারণ ফর্মুলা আমরা মুখস্থ করব, কিন্তু ফর্মুলাটা কি করে তৈরি হচ্ছে সেটা যদি না জানো তাহলে কিন্তু বেসিকটা ক্লিয়ার হবে না। আলটিমেটলি আমাদের টার্গেট হচ্ছে বেসিক ক্লিয়ার করা। চলো আজকের সেশনে আমরা বেসিকটাকে ক্লিয়ার করে নিই। প্রথমে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস অফ এ গিভেন নাম্বার, অর্থাৎ কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে, সেই সংখ্যার মধ্যে কতগুলো ফ্যাক্টরস বা উৎপাদক আছে সেটা আমাদেরকে জানতে হবে। এবার দেখো ফ্যাক্টরস কি জিনিস। ফ্যাক্টরস হচ্ছে যে সংখ্যাগুলো দিয়ে কোনো একটা সংখ্যা যেটা দেয়া থাকবে তাকে ভাগ করা যায়, তাদেরকে ফ্যাক্টরস বলবে। কি বললাম? এমন কতগুলো সংখ্যা যেগুলো দিয়ে একটা নির্দিষ্ট সংখ্যাকে ভাগ করা যায় তাদেরকে ফ্যাক্টর বলে। যেমন আমি যদি বলি 12, 12কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তোমরা বলবে 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে এবং 12 দিয়ে। তাহলে দেখলাম 12কে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় এবং এই সংখ্যাগুলোকেই বলা হয় ফ্যাক্টর বা উৎপাদক। বোঝা যাচ্ছে? এবারে এই যে 12-র মধ্যে আমি কতগুলো ফ্যাক্টর পেলাম, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। অর্থাৎ আমি দেখলাম এরকম 6টা ফ্যাক্টর বা উৎপাদক আছে যেইগুলো দিয়ে 12কে ভাগ করা যায়। তাহলে আমাকে যদি প্রশ্ন করে যে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস অফ এ গিভেন নাম্বার, একটা সংখ্যা দেওয়া আছে এর মধ্যে কতগুলো ফ্যাক্টর আছে, আমি এখান থেকে গুণে বলবো 1 2 3 4 5 6টা ফ্যাক্টর আছে। কিন্তু এইটা সুবিধে তখনই যদি সংখ্যাটা ছোট থাকে, যেমন এখানে 12 আছে, 36 দিল ইত্যাদি। কিন্তু যখন সংখ্যাটা বড় হবে তখন এইভাবে কাউন্ট করে আমাদের পক্ষে কিন্তু সম্ভব না উত্তরটাকে বের করা, তার কারণ সেক্ষেত্রে সময়টা একটু বেশি যায়। এই অসুবিধে দূর করার জন্য আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশনের ধারণা দরকার।
প্রাইম থেকেই বুঝতে পারছো মৌলিক, অর্থাৎ আমি দুটো সংখ্যার গুণফলকে এমনভাবে বার করব যেখানে বেসগুলো প্রাইম হয়। উদাহরণস্বরূপ 36 সংখ্যাটাকে আমি যদি ভাঙি, আমি বলবো 4 9 36। আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে চাইছি, অর্থাৎ মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করব। 4 আর 9 কিন্তু মৌলিক সংখ্যা না, তাই এটাকে মৌলিক হিসেবে কনভার্ট করতে গেলে আমি জানি 4 মানে হচ্ছে 2 স্কোয়ার এবং 9 মানে হলো 3 স্কোয়ার। দেখো বেসগুলো, এখানে বেস আছে 2, এখানে বেস আছে 3, এগুলো প্রাইম নাম্বার। তাই আমি যখনই টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস বার করতে চাইবো, প্রথমেই আমাকে যে সংখ্যাটা দেওয়া হবে সেই সংখ্যাগুলোকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নিতে হবে। 2 স্কোয়ার 3 স্কোয়ার। এবারে দেখো এই যে জায়গাটা আছে, আমি এটাকে দুটো পার্ট করছি। 2 স্কোয়ার 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার মানে কত? 36। আমাকে বলো 36কে 1 দিয়ে ভাগ করা যায়? তোমরা বলবে হ্যাঁ। এই পার্টটাকে দেখবে, এই পার্টটা না। 36কে 1 দিয়ে ভাগ করা যায়? তোমরা বলবে হ্যাঁ। আমি 2 এর রেসপেক্টে সবকিছু কাজ করছি। আমি বলবো 36কে কি 2 দিয়ে ভাগ করা যায়? তোমরা বলবে হ্যাঁ 36কে 2 দিয়ে ভাগ করা যায়। আমি বলবো 36কে 2 স্কোয়ার অর্থাৎ 4 দিয়ে ভাগ করা যায়? তোমরা বলবে হ্যাঁ 4 দিয়ে ভাগ করা যায়। 36কে 2 এর কিউব অর্থাৎ 8 দিয়ে কি ভাগ করা যায়? তোমরা বলবে না, 8 দিয়ে 36কে ভাগ করা যায় না। তাহলে আমি দেখলাম এখানে যে পাওয়ার আছে 2 স্কোয়ার, সেই পর্যন্ত 2 এর যে কোনো পাওয়ার দিয়েই কিন্তু 36কে ভাগ করা যাবে। কি বললাম? মনে করো এখানে 2 এর ম্যাক্সিমাম পাওয়ার আছে 2। আমি দেখছি 2 টু দি পাওয়ার 0 মানে 1, যেটা 1 দিয়ে ভাগ করা যায় বলেছি। 2 টু দি পাওয়ার 1 মানে 2, যেটা আমি বলেছিলাম 2 দিয়ে ভাগ করা যায়। 2 স্কোয়ার অর্থাৎ 4 দিয়ে ভাগ করা যায়। অর্থাৎ এখানে ম্যাক্সিমাম যে পাওয়ারটা 2 এর থাকবে সেই পর্যন্ত যে কোনো সংখ্যা দিয়ে 2কে বেস করে এই সংখ্যাটাকে ভাগ করা যাবে। তাহলে আমি দেখলাম যে 2 স্কোয়ার পর্যন্ত ম্যাক্সিমাম আমি এই 36কে ভাগ করতে পারি। 2 এর পাওয়ার যদি 2 এর পরে 3 4 5 করি, সেইগুলো দিয়ে 36কে ভাগ করা যাবে না। একই রকম ভাবে আমি যদি তোমাদের 3 এটাকে ফলো করতে বলি, আমি বলি 1 দিয়ে 36কে ভাগ করা যাবে? তোমরা বলবে হ্যাঁ, কিছুক্ষণ আগেই বলা হয়েছে 1 দিয়ে 36কে ভাগ করা যায়। আমি বলবো 3 দিয়ে কি 36কে ভাগ করা যায়? বলবে হ্যাঁ, 3 12 36 হয়। আমি বলবো 3 স্কোয়ার 9 দিয়ে কি 36কে ভাগ করা যায়? তোমরা বলবে হ্যাঁ, 4 9 36 হয়। কিন্তু যাই পাওয়ারটাকে 2 এর বেশি 3 করলাম, অর্থাৎ 3 এর কিউব 27 দিয়ে কিন্তু 36কে ভাগ করা যাবে না। তাহলে আমি এখানেও দেখলাম যে এই যে প্রাইম নাম্বারটা আছে, এর পাওয়ার যতদূর আছে সেই পর্যন্তই সংখ্যাগুলো দিয়ে এই 36কে ভাগ করা যাবে, অর্থাৎ সেইগুলোই হবে 36 এর উৎপাদক। এখানেও আমি বলবো 1 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 0, কেন তোমরা সবাই জানো কোনো সংখ্যার মাথায় 0 মানে তার মান হচ্ছে 1। আমি এখানে করব 3 মানে 3 টু দি পাওয়ার 1 এবং 9 মানে 3 স্কোয়ার। আমি কি করলাম, এখানে পাওয়ার যে 2 পর্যন্ত আছে, 3 পাওয়ার 2 পর্যন্ত আছে, আমি 0 থেকে বাড়িয়ে এই 2 পর্যন্ত নিয়ে এলাম। তাহলে আমি এখানে দেখলাম যে এই জায়গায় মোট উৎপাদক সংখ্যা আসছে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার। এদিকে 2 এর স্লট, এখানে ইনটু ছিল, এখানে পেলাম 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 1 এবং 3 স্কোয়ার। বোঝা গেছে? তাহলে 2 এর স্ল্যাবে মোট 3টে টার্ম পাওয়া যাচ্ছে, 1টা 2টো 3টে টার্ম পাওয়া যাচ্ছে। আর এখানে 3 এর পাওয়ারে 1টা 2টো 3টে টার্ম পাওয়া যাচ্ছে। এই দুটো সংখ্যাকে গুণ করলে যে গুণফলটা হবে সেটাই হবে 36 এর নাম্বার অফ ফ্যাক্টরস, অর্থাৎ 36 এর মধ্যে 9টা ফ্যাক্টরস আছে। তোমরা দেখে নাও 36কে যদি আমরা ভাঙি কি কি পাওয়া যায়। 36কে আমরা যদি ভাঙি, অর্থাৎ 36কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তোমরা বলবে 1 দিয়ে, 2 দিয়ে, 3 4 6 9 12 18 এবং 36। এই সংখ্যাগুলো দিয়ে 36কে ভাগ করা যায়, তার মানে 36 এর ফ্যাক্টর হচ্ছে এইগুলো। দেখে নাও 36 এর ফ্যাক্টর কতগুলো হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9টা, যেটা আমরা এখানে বার করেছি যে 36 এর ফ্যাক্টর হচ্ছে 9টা। এবারে দেখো এই যে সংখ্যাগুলো 1 2 3 4 6 9 12 18 এলো, এইগুলো এইখান থেকেই তৈরি করা যায়। কিভাবে? আমি যদি এই সংখ্যাগুলো দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করি, যেমন এটা দিয়ে আমি প্রথমে এটাকে গুণ করি, 2 টু দি পাওয়ার 0 মানে 1, 3 টু দি পাওয়ার 0 মানে 1, 1 1 কে 1, আমি এটা লিখতে পারি।
2^0 মানে হচ্ছে 1, আমি 1 দিয়ে গুণ করছি 3^1 অর্থাৎ 3 একে 3 বেরোচ্ছে। 2^0 দিয়ে 3 স্কোয়ারকে গুণ করলে 3 তিরিককে 9 পাওয়া যাচ্ছে। একই রকম ভাবে এইটার সঙ্গে এইটা গুণ করব, এটা গুণ করব, যেরকম গুণ করে এইটা গুণ করব। 2 আর এখান থেকে 3^0 মানে 1, 2 এর সঙ্গে 1 গুণ করলে পাওয়া যাবে 2, 2 এর সঙ্গে 3 গুণ করলে পাওয়া যাবে 6 এবং 2 এর সঙ্গে 3 তিরিককে 9 গুণ করলে পাওয়া যাবে 18। একই রকম ভাবে এটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে পাওয়া যাবে 4, এই 4 এর সঙ্গে 3 গুণ করলে 12 এবং এই 4 এর সঙ্গে 9 গুণ করলে 36। দেখো এই যে উৎপাদকগুলো পাওয়া গেল আমরা এখানে এটাই লিখেছিলাম। তাহলে দেখতে পাচ্ছ যে আমরা ফ্যাক্টরস গুলোকে কিভাবে বার করতে পারি। তাহলে মূল জিনিসটা কি এলো, যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকছে, যেমন এখানে 36 ছিল, আমরা সেটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। আমি এখানে বলেছিলাম 2 স্কোয়ার 3 স্কোয়ার এরকম করলাম। এখানে দেখো যখন উত্তর বেরোলো আমি দেখলাম এখানে 3টে টার্ম আসবে, 2 এর টার্ম আসবে 3টে, 3 এর টার্ম আসবে 3টে। কি করে এই 3টে আসছে? তোমরা বলবে 2 এর টার্ম 3টে হচ্ছে মানে পাওয়ারে যে সংখ্যাটা আছে তার সঙ্গে 1 যোগ করে দিলেই 2 এর টার্ম 3টে হয়ে যাবে। আবার একই রকম ভাবে 3 এর টার্ম কতগুলো এসেছিল? 3টে। এই 3 কোত্থেকে বেরিয়েছে? এখানে পাওয়ারে যে 2 ছিল তার সঙ্গে 1 যোগ করে 3টে টার্ম এসছে। এই যে একটা কি জন্য আসছে? তোমরা বলবে একটা আসছে এই 2^0 যেটা আছে, অর্থাৎ বেস যেটা আমি এখানে লিখছি তার মাথায় সবসময় একটা 0 অর্থাৎ পাওয়ারের 0টা হিডেন থাকে, সেই 0টাই কিন্তু আর একটা অতিরিক্ত সংখ্যা বাড়িয়ে নিচ্ছে। যেমন 2 স্কোয়ার মানে 2^1 থেকে 2 স্কোয়ার এই পর্যন্ত আমি বলবো না, বলবো তার আগে একটা 2^0 অর্থাৎ 1 আছে, এই 1টা কিন্তু সেইটা। একই রকম ভাবে এই 1টা হচ্ছে 3^01। তাহলে আমি এখানে 3 এখানে 3, 3 তিরিককে 9টা পেলাম। এবার যদি ফর্মুলা হিসেবে এটাকে ট্রিট করতে চাই, ফর্মুলাটা কিভাবে আসবে? কোনো একটা সংখ্যা আছে n, সেটাকে আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করছি এইভাবে a⁴p ইন্টু b⁴q ইন্টু c⁴r, যেখানে এটা মনে রাখতে হবে যে a b c এরা হবে প্রাইম, বুঝতে পারছো, কেন বেস গুলো প্রাইম হতে হবে, এবং পি কিউ আর উপরে যে সংখ্যাগুলো থাকছে সেইগুলো হবে ন্যাচারাল নাম্বারস, স্বাভাবিক সংখ্যা। বোঝা গেছে? যেমন এখানে পাওয়ারে 2 3 4 5 6 যা কিছু থাকতে পারে সেগুলো ন্যাচারাল নাম্বারস হবে। এবারে এইভাবে কোনো সংখ্যাকে আমি যখন প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, আমাকে যদি বলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস কত হবে, টোটাল নাম্বার অফ ফ্যাক্টরসকে আমি যদি fn দিয়ে লিখি তাহলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস অর্থাৎ fn এটার মান কত হবে? একটু আগেই বলেছিলাম পাওয়ারে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে সবসময় 1 যোগ করে নিতে হবে, তার কারণ যেটা মৌলিক সংখ্যার বেস হবে তার মাথায় 0, অর্থাৎ যদি 2 থাকে 2^0 মানে 1, 3 থাকলে 3^0 মানে 1, ওই এক্সট্রা একটা 1 আসে, তাই পাওয়ারে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে সবসময় 1 যোগ করে নিতে হয়। তাহলে এক্ষেত্রে আমরা বলবো এখানে q আছে, q প্লাস 1 হবে, ইন্টু এখানে r আছে, r প্লাস 1 হবে। তোমরা পরীক্ষার সময় এই সূত্রটা মনে রাখো, কিন্তু কেন এলো সেটা একটু জেনে রাখলে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তাহলে যে কোনো সংখ্যা যখন এখানে দেওয়া থাকবে আমরা তাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, অর্থাৎ বেসগুলো 2 3 5 7 11 ইত্যাদিতে আনার চেষ্টা করব। পাওয়ারে যে সংখ্যাগুলো থাকবে তাদের সঙ্গে 1 যোগ করব, করার পর এই সবগুলোকে গুণ করলে গুণফল যা আসবে সেটাকেই আমি বলবো টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস বা উৎপাদকের মোট সংখ্যা। এবারে আমরা দেখব টোটাল নাম্বার অফ ইভেন অর অড ফ্যাক্টরস, অর্থাৎ কোনো একটা সংখ্যাকে আমরা বিশ্লেষণ করব, উৎপাদক করব, করার পরে সেই সংখ্যাটার মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যারা জোড় বা বিজোড় সেই সংখ্যা তোমাদের বলতে হবে। যেমন আগেরটায় দেখলাম কোনো সংখ্যার মধ্যে মোট কতগুলো উৎপাদক আছে, সেগুলো জোড় হতে পারে বিজোড় হতে পারে, কিন্তু প্রশ্ন যদি বলে যে ওই সংখ্যাটার মধ্যে কতগুলো জোড় উৎপাদক আছে বা কতগুলো বিজোড় উৎপাদক আছে সেই সংখ্যাটা বলো। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে নিই 72, 72কে আমরা প্রথমে প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, সেটা পাওয়া যাবে 2 এর কিউব ইন্টু 3 স্কোয়ার। দেখো 2 এর কিউব মানে 8, 3 এর কিউব মানে 9, 8 9 72, বেসগুলো প্রাইম আছে 2 আর 3। তোমাদের সবসময় এইভাবে আমরা করি না, 72কে ভেঙে নিয়ে 36 দুগুণে 72, 2 18, 2 9, 3 তিরিকে 9,
তাহলে 2 পেলাম 3টে, 3 পেলাম 2টো, সেটাই এখানে লেখা হয়েছে। বোঝা গেছে? মৌলিক সংখ্যা এভাবে ভেঙে নিতে হবে। এবারে দেখো, কিছুক্ষণ আগে আমরা কি দেখেছি, যদি আমি এখানে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস বার করতাম, কি করে করতাম? আমি বলেছিলাম পাওয়ার যত দূর থাকবে সেই পর্যন্ত 2 এর পাওয়ারকে 0 থেকে বাড়িয়ে নিয়ে যেতে হবে। অর্থাৎ আমি বলবো 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার, 2 কিউব, এই পর্যন্ত। অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ার যত দূর থাকবে আমি সেই বেস ফিগারে 0 থেকে স্টার্ট করে পাওয়ারটাকে বাড়াবো। এটা কেন? 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 দিয়ে 72কে ভাগ করা যায়। 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 দিয়ে 72কে ভাগ করা যায়। 2 দুগুণে 4 দিয়ে 72কে ভাগ করা যায়, এবং 2 এর কিউব 8 দিয়ে ভাগ করা যায়। কিন্তু 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16 দিয়ে 72কে ভাগ করা যায় না, তাই আমি এখানে 2 টু দি পাওয়ার 4 লিখলাম না। তাই আমাদেরকে লিখতে হবে এই ম্যাক্সিমাম পাওয়ার পর্যন্ত। একই রকম ভাবে 3 এর ক্ষেত্রেও আমরা 3 টু দি পাওয়ার 0 থেকে স্টার্ট করব, তার কারণ 3 টু দি পাওয়ার 0 মানে 1, 1 দিয়ে 72কে ভাগ করা যাবে। 3 টু দি পাওয়ার 1 অর্থাৎ 3 দিয়েও ভাগ করা যাবে, এবং 3 স্কোয়ার, ম্যাক্সিমাম 3 স্কোয়ার অর্থাৎ 3 3কে 9 দিয়েও 72কে ভাগ করা যাবে। আমাদেরকে এখানে যদি বলতো যে কতগুলো এরকম ফ্যাক্টরস আছে 72 এর মধ্যে, টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস, টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস, সেটা আমরা কি বলতাম? এখান থেকে আসছে 1 2 3 4টে, ইন্টু এখান থেকে আসছে 3টে, 3 4 12টা এর মধ্যে ফ্যাক্টরস আছে। আমরা সূত্রে কিভাবে দেখেছি? পাওয়ার যেটা ছিল সেই পাওয়ারটার সঙ্গে 1 যোগ, এখানে পাওয়ার যেটা আছে তার সঙ্গে 1 যোগ, অর্থাৎ 3 এর একে 4 ইন্টু 2 এর একে 3, 3 4 12, অর্থাৎ টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস হবে 12টা। এখন প্রশ্ন হচ্ছে, এই যে 12টা ফ্যাক্টরস বা উৎপাদক আছে, তার মধ্যে ইভেন ফ্যাক্টরস বা জোড় উৎপাদক কতগুলো আছে, অড ফ্যাক্টরস বা বিজোড় উৎপাদক কতগুলো আছে? দেখো, সিম্পল জিনিস, যদি একটু লজিক্যালি ভাবো যে জোড় সংখ্যা, এটা নিয়ে আমি প্রথমে বলি জোড় সংখ্যা কিভাবে তৈরি হয়। 2কে যে কোনো জোড় সংখ্যা দিয়ে গুণ করলে জোড় সংখ্যা তৈরি হবে। যেমন 2কে 2 দিয়ে গুণ করলে 4 হবে, 2কে 4 দিয়ে গুণ করলে 8 হবে, সেগুলো সবই জোড় সংখ্যা হবে। অথবা 2কে যে কোনো বিজোড় সংখ্যা দিয়ে গুণ করলেও কিন্তু জোড় সংখ্যা হবে। যেমন 2কে 1 দিয়ে গুণ করলে 2 1 2 জোড় সংখ্যা, 2কে 3 দিয়ে গুণ করলে 3 2 6, সেটাও কিন্তু জোড় সংখ্যা হবে। তাহলে আমরা বুঝলাম যে জোড় সংখ্যা হতে গেলে এই 2টাই কিন্তু দায়ী, অর্থাৎ 2 থাকলে তবেই কিন্তু জোড় সংখ্যা হবে। এখানে দেখো, আমি যখন বললাম যে 2 থাকতে হবে, 2 এর এতগুলো ভ্যারিয়েশন আমি পাচ্ছি, কিন্তু এর মধ্যে 2 টু দি পাওয়ার 0 এটার মান হচ্ছে 1। 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 কিন্তু জোড় সংখ্যা না। আমাদের টার্গেট হচ্ছে যে 2 একটা বার করতে হবে। যেহেতু 2 টু দি পাওয়ার 0 মানে 1, তাই এই 1টা জোড় সংখ্যা গঠনে কোনো ভূমিকা গ্রহণ করে না, তাই আমি এটাকে প্রথম থেকেই বাদ দিয়ে দেবো। দেখো, এখানে আসছে 2 টু দি পাওয়ার 1 মানে 2, আমাদের 2 দরকার, কারণ 2 এর সঙ্গে যে কোনো জোড় সংখ্যা গুণ করলে জোড় সংখ্যা হবে। 2 এর স্কোয়ার 4 দিয়ে তো অবশ্যই হবে, 2 এর কিউব 8 দিয়ে হবে। তাহলে আমি এখান থেকে এলিমিনেট কোনটাকে করলাম? এমন একটা রাশিকে এলিমিনেট করে দিলাম যেটা দিয়ে শুধুমাত্র অড ফিগারই তৈরি হবে, ইভেন ফিগার বা জোড় সংখ্যা তৈরি হবে না। তাহলে এখান থেকে এই 3টে টার্ম আসছে যারা জোড় সংখ্যা তৈরি করবে। আর এখান থেকে বিজোড় সংখ্যা যাই থাকুক না কেন, যেহেতু 2 এর সঙ্গে গুণ করছে, তারাও জোড় সংখ্যা তৈরি করবে। এখানে কতগুলো টার্ম আছে? 3টে টার্ম আছে। তাহলে আমাদের যদি প্রশ্ন করে যে টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস ইন 72 এর মধ্যে কতগুলো ইভেন নাম্বার আছে, আমরা বলবো 3 3কে 9টা আছে। বোঝা যাচ্ছে? তাহলে এটা হবে নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস। ইভেন ফ্যাক্টরস এর নাম্বার, অর্থাৎ এই যে 12টা ফ্যাক্টর আছে তার মধ্যে 9টা কিন্তু ইভেন ফ্যাক্টর হবে। দেখো, যাই বললাম যে টোটাল ফ্যাক্টর ছিল 12টা, তার মধ্যে ইভেন ফ্যাক্টর 9টা, তাহলে আমরা অড ফ্যাক্টর পেয়ে যাব। কি করে? 12টা হচ্ছে মোট ফ্যাক্টর, সেখান থেকে ইভেন ফ্যাক্টর যদি মাইনাস করে দিই তাহলে আমরা পাবো অড ফ্যাক্টর। কিন্তু তার মানে তাই না যে তোমাদেরকে সবসময় টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস বার করতে হবে, ইভেন ফ্যাক্টরস বার করতে হবে, তারপরে অড ফ্যাক্টরস বার করতে হবে। আমরা এটাকেও বিকল্পভাবে করে নিতে পারি। কিভাবে? এখানে যে ধারণা দিয়েছিলাম সেখান থেকেই করব। দেখো, এইখানে কি বলেছিলাম যে জোড় সংখ্যা গঠনের জন্য 2টা আবশ্যক। তাহলে বিজোড় সংখ্যা গঠনের জন্য 2 আবশ্যক না, বিজোড় সংখ্যা গঠনের জন্য বিজোড় সংখ্যাই দরকার। কেন? বিজোড় সংখ্যার সঙ্গে আমি যদি বিজোড় সংখ্যা গুণ করি তবেই কিন্তু বিজোড় সংখ্যা আসবে।
তাই এক্ষেত্রে যখন 2কে বেস করছি 2 টু দি পাওয়ার 0 মানে 1 এসছিল, এই 1টা বিজোড় সংখ্যা গঠনে ভূমিকা গ্রহণ করবে। এখান থেকে আর কোনো সংখ্যাই কিন্তু বিজোড় সংখ্যা গঠনে ভূমিকা গ্রহণ করবে না, কারণ এইগুলো সব জোড় সংখ্যা তৈরি করছিল। তাহলে এই স্লট থেকে আমি শুধুমাত্র 2 টু দি পাওয়ার 0 অর্থাৎ 1টা পাচ্ছি। আমি এখানে লিখলাম একটা টার্ম পাচ্ছি যেটা অড সংখ্যা গঠনে সাহায্য করবে। অর্থাৎ এখানে যেমন পেয়েছিলাম জোড় সংখ্যা গঠনের সময় 3টে টার্ম, এখানে পাচ্ছি মাত্র একটা টার্ম। আর এখানে সব টার্মগুলোই হবে, কেন এগুলো সব বিজোড় আছে, এখানে কোনো 2-এর প্রশ্ন নেই। এখান থেকে পাচ্ছি 3টে টার্ম। তাহলে আমি দেখলাম 72-এর মধ্যে 3-একে 3টে অড ফ্যাক্টরস আছে। বোঝা যাচ্ছে? তাহলে এই যে আমরা ইভেন আর অড ফ্যাক্টরস করলাম, এটাকে আমি যদি জিস্ট করি কিভাবে হবে। একটা সংখ্যা আছে, মনে করো সেই সংখ্যাটা হচ্ছে n। এই সংখ্যাটাকে আমরা প্রথমে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম, মনে করো 2 টু দি পাওয়ার a, 3 টু দি পাওয়ার b, 5 টু দি পাওয়ার c, 7 টু দি পাওয়ার d ইত্যাদি। এইভাবে মৌলিক সংখ্যায় আমরা ভেঙে নিলাম। এবারে আমি যদি বলি টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস, টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস উৎপাদকের সংখ্যা কত, তোমরা বলবে এই পাওয়ারে যে সংখ্যাগুলো আছে তার সঙ্গে 1 যোগ। প্রথমেই বলেছে যে আমাকে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস বলতে গেলে 1 যোগ করতে হয়। একটা কি করে আসে, এই যে বেসটা আছে তার মাথায় 0, অর্থাৎ 2 টু দি পাওয়ার 0 মানে 1, সেই অতিরিক্ত 1টা এখানে আছে। এখান থেকে পাবো b প্লাস 1, অর্থাৎ যা পাওয়ার আছে তার সঙ্গে 1 গুণ। এখানে পাওয়ারে c আছে তার সঙ্গে 1 গুণ, এখানে পাওয়ারে d আছে তার সঙ্গে 1 যোগ করে দিয়ে এরকম ভাবে চললো। অর্থাৎ আরো যদি মৌলিক সংখ্যা থাকে আমরা পাওয়ারের সঙ্গে 1 যোগ করে নেব। এই গুণফল যা হবে সেটাই হবে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস এই n এর মধ্যে। এটা আমরা দেখেছি। এখন কি দেখছি যে টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস, টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস। এখানে দেখো ইভেন ফ্যাক্টরস এর সময় আমি কি করেছিলাম, যে এই যে সংখ্যাটা আছে 2 টু দি পাওয়ার 0, এই যে সংখ্যাটা এটাকে আমরা বাদ দিয়েছিলাম। কেন, জোড় সংখ্যা তৈরি করতে গেলে আমাদের জোড় সংখ্যা দরকার ছিল। 2 টু দি পাওয়ার 0 মানে যেহেতু 1, এটাকে আমরা বাদ দিয়েছিলাম। এটাকে বাদ দেওয়ার ফলে দেখো মোট সংখ্যা ছিল 3টে। এই সংখ্যাটা কি, এই সংখ্যাটা হচ্ছে এই পাওয়ারে যে সংখ্যাটা আছে সেটাই। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গায় যখন টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস বার করছিলাম তখন 2 এর যা বেস ছিল তার সঙ্গে একটা যোগ করেছিলাম। এই একটা কিসের ছিল, 2 টু দি পাওয়ার 0 মানে 1 সেটা ছিল। কিন্তু যখন জোড় সংখ্যা গঠন করব এই 2 টু দি পাওয়ার 0 এই একটা বাদ দিতে হয়। তাই এই একটা টার্ম এখান থেকে বাদ দিয়ে দেবো, কারণ এই একটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0 এর মধ্যে ঢুকে আছে। তাই ইভেন নাম্বার করার সময় এই একটাকে বাদ দিয়ে আমি লিখবো a, বাদ বাকি যা আছে তাই থাকবে। তার কারণ বিজোড় সংখ্যার সঙ্গে যে কোনো জোড় সংখ্যা গুণ করলে জোড় সংখ্যাই তৈরি হবে। বোঝা যাচ্ছে? এবার আমি যদি বলি নাম্বার অফ অড, অডের সময় কি হয়েছিল মনে আছে, যে এই জায়গা থেকে 2 এর কাছ থেকে কিচ্ছু পাচ্ছিলাম না। কেন, এখান থেকে শুধুমাত্র 2 টু দি পাওয়ার 0 মানে 1 একটা পেয়েছিলাম। অর্থাৎ এখানে যে টার্মটা 2 এর পাওয়ারে যা আছে আমার কিচ্ছু লাগবে না। 2 এর পাওয়ারে যা কিছু আছে আমার কিচ্ছু লাগবে না, শুধুমাত্র 2 টু দি পাওয়ার 0 মানে 1টা লাগছে। 1টা যদি আমি এখানে বসাই কোনো ভ্যালু লাগে না। তাই অড ফিগার বার করতে গেলে আমরা এই পোর্শনটা শুধুমাত্র লিখবো, অর্থাৎ b প্লাস 1, c প্লাস 1 এবং d প্লাস 1। যারা সূত্র হিসেবে এটাকে ট্রিট করছো তারা এইভাবে ভাবতে পারো যে কোনো একটা সংখ্যাকে যখন আমরা এইভাবে ভাঙবো তখন টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস হবে পাওয়ারের সঙ্গে 1 যোগ, ইভেন ফ্যাক্টরস হবে যে এই যে পাওয়ারটা আছে 2 এর পাওয়ার যেটা আছে শুধুমাত্র সেটাকে বসাবো, বাদ বাকি যা আছে উপরের লাইনে তাই লিখবো। অড ফ্যাক্টরস এর সময় 2 এর পাওয়ারে যা কিছু আছে কিচ্ছু নেব না, শুধুমাত্র 2 এর পর থেকে মৌলিক সংখ্যা যেগুলো ছিল সেগুলোকে আমরা ভেঙে নেব। পরের স্লটে আমরা দেখছি টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস আর ইউনিক প্রাইম ফ্যাক্টরস, এই দিয়ে যদি প্রশ্ন আসে। মনে করো কোনো একটা সংখ্যা আছে n, তাকে আমরা এইভাবে প্রাইম নাম্বারে যদি ভাঙি 2 টু দি পাওয়ার a, 3 টু দি পাওয়ার b এবং 5 টু দি পাওয়ার c, দেখছো 2, 3, 5 বেসের মধ্যে কিন্তু মৌলিক সংখ্যা থাকতে হবে, প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে। এবারে তোমাকে এখানে যদি প্রশ্ন করে টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস, টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস কতগুলো আছে এর মধ্যে,
যখন প্রাইম ফ্যাক্টরস বার করতে বলবে তখন এখানে অর্থাৎ পাওয়ারে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে আমরা শুধুমাত্র যোগ করব। অর্থাৎ এখানে আমরা বলবো টোটাল প্রাইম ফ্যাক্টরস হচ্ছে a প্লাস বি প্লাস সি, অর্থাৎ 2 আছে a বার, 3 আছে b বার, 5 আছে c বার, অর্থাৎ 5 কতগুলো আছে, কত বার আছে সেই বারগুলো এখানে লিখে যোগ করতে হবে। যেমন আমরা যদি বলি একটা সংখ্যা হচ্ছে 12, 12কে আমি একটু আগে বলেছিলাম 2 স্কোয়ার ইন্টু 3, 3 4 12 ভাঙা যায়। আমি যদি বলি যে এর মধ্যে কতগুলো প্রাইম ফ্যাক্টরস আছে, তোমরা বলবে প্রাইম ফ্যাক্টরস বা মৌলিক উৎপাদক এখানে পাওয়ারে যে সংখ্যাটা আছে, এখানে পাওয়ারে যে সংখ্যাটা আছে 2 প্লাস 1 তিনটে প্রাইম ফ্যাক্টরস আছে। একটু দেখে না 12কে আমি যদি ফ্যাক্টরাইজেশন করতাম কি কি পাওয়া যেত। 1 দিয়ে 12কে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে, 6 দিয়ে এবং 12 দিয়ে কিন্তু 12কে ভাগ করা যায়। মোট 6টা ফ্যাক্টরস আছে। এই 6টা ফ্যাক্টরস এর মধ্যে তোমাকে বললো যে মৌলিক উৎপাদক বা প্রাইম ফ্যাক্টরস কতগুলো আছে। আমি বললাম সরি এখানে 1 ছিল পাওয়ারে, 2 আর 1 তিনটে প্রাইম ফ্যাক্টরস আছে, অর্থাৎ তিনটে প্রাইম নাম্বার এখানে কিন্তু রয়েছে। তাহলে এখানে দেখলাম তিনটে প্রাইম নাম্বারস, টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস, প্রাইম নাম্বারস না, টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস এই 12র মধ্যে তিনটে যদি আমি সূত্র ফেলি, এখানে সেগুলো কোনগুলো, একটা হচ্ছে 2, একটা 3, যেগুলো বেসগুলো আছে, আর এদেরকে গুণ করে যেটা আসছে 6, দেখো তিনটে কিন্তু আমরা প্রাইম ফ্যাক্টরস পেয়ে গেলাম। তাহলে প্রাইম ফ্যাক্টরস যখন আমাদের অঙ্ক আসবে তখন আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন প্রথমে করে নেব, করে নিয়ে পাওয়ারে যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলোকে যোগ করলে টোটাল প্রাইম ফ্যাক্টরস আমরা পাবো। এবারে আসছে ইউনিক প্রাইম ফ্যাক্টরস। ইউনিক প্রাইম ফ্যাক্টরস কি জিনিস? ইউনিক প্রাইম ফ্যাক্টরস হচ্ছে আমরা প্রাইম নাম্বারে যখন ফ্যাক্টর করছি তখন যতগুলো প্রাইম নাম্বার থাকবে তার সংখ্যাকে বলা হবে ইউনিক প্রাইম ফ্যাক্টরস। যেমন আমি n কে যদি এইভাবে লিখি 2 টু দি পাওয়ার a 3 টু দি পাওয়ার b, এখানে দেখো প্রাইম নাম্বারস কতগুলো আছে, বেসে যতগুলো প্রাইম নাম্বার থাকবে তার সংখ্যাকে। এখানে একটা প্রাইম নাম্বার আছে তাই আমি এখানে 1 লিখলাম, এখানে একটা প্রাইম নাম্বার আছে তাই আমি এখানে 1 লিখলাম। তাহলে আমি বলবো ইউনিক প্রাইম ফ্যাক্টরস হচ্ছে দুটো। এটা যদি এইভাবে 5 টু দি পাওয়ার c 7 টু দি পাওয়ার d হতো তাহলে আমি বলতাম যে এই সংখ্যাটার মধ্যে ইউনিক প্রাইম ফ্যাক্টরস হবে এখানে 1, এখানে 1, এখানে একটা এবং এখানে একটা। অর্থাৎ বেসের মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, এরকম বেসে কতগুলো মৌলিক সংখ্যা দেখতে পাচ্ছ সেই সংখ্যাটাই হবে ইউনিক প্রাইম ফ্যাক্টরস। পরের স্লটে আছে সাম অফ ফ্যাক্টরস, অর্থাৎ এতক্ষণ দেখছি যে কোনো সংখ্যাকে ফ্যাক্টরাইজেশন করব, করার পর যতগুলো ফ্যাক্টর বা উৎপাদক পেলাম তাদের যোগফল কত হবে এটাই প্রশ্ন। যেমন 432 কে আমি যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে পাওয়া যাবে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 3, এটা গুণ করলে 432 আসে। এবারে আমি যদি বলি যে 2 টু দি পাওয়ার 4 কতগুলো ফ্যাক্টর আছে, তোমরা বলবে আমি একটু আগে শিখেছি যে 2 কে বেস করে 0 থেকে আরম্ভ করে 4 পর্যন্ত আমি লিখব, এবং একই রকম 3 কে বেস করে 0 থেকে স্টার্ট করে আমি 3 পর্যন্ত লিখব। বোঝা গেছে? তাহলে নাম্বার অফ ফ্যাক্টরস কতগুলো হতো, 1 2 3 4 5টা, আর এখান থেকে 1 2 3 4টে, 4 5 এ 20টা ফ্যাক্টরস আছে। এখানে যদি বলতো টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস কত, তোমরা বলতে যে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস হবে 20টা। কি করে আমি আরো বার করতে পারি, এখানে পাওয়ারে যা থাকবে তার সঙ্গে 1 যোগ, এখানে পাওয়ারে যা থাকবে তার সঙ্গে 1 যোগ, তাহলে এখানে দেখছো 5 4 এ 20। এটা কিন্তু টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস। আমি বারবার এটাকে কেন দেখাচ্ছি, কেন এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে। তাহলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস বার করতে বললে আমি এটা বার করতে পারতাম। এবারে বলছি এই যে ফ্যাক্টরস গুলো আছে এই ফ্যাক্টরস গুলোর সাম কত, সাম বা যোগফল কত। দেখো যদি ম্যানুয়ালি বার করো 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 এর স্কোয়ার মানে 4, 2 এর কিউব মানে 8, আর এটা মানে হচ্ছে 16। তাহলে এখান থেকে পাচ্ছি 16 8 এ 24 4 এ 28 2 এ 30 থাকে 31, এখানে গুণ চিহ্ন আছে তাই গুণ দিলাম। 3 টু দি পাওয়ার 0 মানে 1, 3 টু দি পাওয়ার 1 মানে 3, 3 স্কোয়ার 9, 3 কিউব 27। তাহলে এই জায়গায় আসছে 27 9 36, 3 39 40।
তাহলে 40 কে যদি আমি 31 দিয়ে গুণ করি 1240, এটা হবে সাম অফ ফ্যাক্টরস ইন 432, অর্থাৎ 432 এর মধ্যে যতগুলো উৎপাদক বা ফ্যাক্টর আছে তাদের যোগফল হবে এইটা। যদি সূত্র ভুলে যাও তাহলে এইটা। এবারে যদি সূত্রের কথা বলো, যে আমি সূত্র কি করে এটাকে আনবো সেটা আমি বলে দিচ্ছি। দেখো কোনো একটা সংখ্যা আছে n, তাকে আমরা যদি এইভাবে ভাঙি a টু দি পাওয়ার p ইন্টু b টু দি পাওয়ার q ইন্টু c টু দি পাওয়ার r, তাহলে সাম অফ ফ্যাক্টরস তার সূত্র হবে a টু দি পাওয়ার p প্লাস 1 মাইনাস 1 বাই a মাইনাস 1, সবগুলোই এইভাবে, অর্থাৎ যা পাওয়ার থাকবে তার সঙ্গে পাওয়ারে 1 যোগ করব, মাইনাস 1, এবং এখানে বেস যা থাকবে তার থেকে সবসময় 1 মাইনাস করব। এটা কেন হচ্ছে সেটা একবার দেখে নাও। দেখো এই জায়গাতে আমরা করেছিলাম কি, 2 টু দি পাওয়ার 4 যখন ছিল তাকে যখন আমরা ভেঙেছি এখানে 1 2 3 4 5টা সংখ্যা এসেছিল। কেন 5টা এসেছিল? আমি বলেছিলাম যে পাওয়ারে যা আছে তার সঙ্গে সবসময় 1 যোগ করে ওই 5টা সংখ্যা আসছে, তাই এখানে পাওয়ারে যা থাকবে তার সঙ্গে আমরা কিন্তু 1 প্রথমে যোগ করে নিচ্ছি। মাইনাস 1 a মাইনাস 1, এখানে বেসে যে সংখ্যাটা থাকবে সেইটা মাইনাস 1 হবে। যেমন তুমি যদি এক্ষেত্রে বার করতে চাও, বেসে যেটা আছে সেটাকে লিখবো, পাওয়ারে যা থাকবে তার সঙ্গে 1 যোগ করব, এখানে সবসময় মাইনাস 1 হবে, নিচে হবে এই বেস যেটা ছিল সেখান থেকে 1 মাইনাস। একই রকম ভাবে এখানে যেটা থাকছে বেস, তার পাওয়ারে যে সংখ্যা আছে তার সঙ্গে 1 যোগ করব, মাইনাস 1 করব, বেস মাইনাস 1, এটা হবে আমাদের সাম অফ ফ্যাক্টরস। কেউ এইভাবে করতে পারো, কেউ এইভাবে করতে পারো। যেমন আমি এই অঙ্কটাই 432 সমান এসেছিল 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 কিউব, আমি এখানে দেখালাম যে সাম অফ ফ্যাক্টরস হবে 1240, অর্থাৎ এর মধ্যে যতগুলো উৎপাদক আছে তার মান হবে 1240 যদি এইভাবে ম্যানুয়ালি করি। কিন্তু যদি ফর্মুলা অনুযায়ী করি তাহলে আমি বলবো যে এখানে যে বেসটা আছে সেটা লিখে পাওয়ারের সঙ্গে 1 যোগ করে নেবো, দেখতে পাচ্ছ। তাহলে এখানে যদি 4 থাকে আমি এখানে 5 করে নেবো, মাইনাস 1, আর বেসে যেটা আছে তার থেকে সবসময় 1 বিয়োগ। খুব ইজি। যেমন এটার ক্ষেত্রে আমি কি বলছি, বেসে যেটা আছে সেটা লিখবো, পাওয়ার যা আছে তার সঙ্গে 1 যোগ করব, এখানে পাওয়ারে 3 ছিল 1 যোগ করব, মাইনাস 1, এখানে করব বেস মাইনাস 1, অর্থাৎ যে সংখ্যাটা আছে তার থেকে 1 মাইনাস। দেখো এটাকে ক্যালকুলেশন করো, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 32 থেকে 1 বাদ দিলে 31, 31 বাই 2 মাইনাস 1 মানে 31, গুণিতক 3 টু দি পাওয়ার 4 অর্থাৎ 81, 81 থেকে 1 বাদ গেলে 80, 80 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 40। তাহলে সাম অফ ফ্যাক্টরস হবে 31 ইন্টু 40, যেটা আমরা এখানে বার করেছি 1240। এবারে আমরা দেখব সাম অফ ইভেন অ্যান্ড অড ফ্যাক্টরস, অর্থাৎ যে সমস্ত ইভেন বা অড ফ্যাক্টরস আসবে তাদের যোগফল কত। কিছুক্ষণ আগে আমরা 432 কে নিয়ে আলোচনা করেছি। 432 কে আমরা 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 3, এটাকেও ফার্দার আমরা ভেঙে এইভাবে লিখেছিলাম। তাই তো। এবারে দেখো যখন ইভেন নাম্বারের সাম করতে চাই, যখন ইভেন নাম্বারের ধারণা দিচ্ছিলাম তখন আমি বলেছি যে 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এটা কিন্তু ইভেন নাম্বার দেয় না। একটু আগেই বলা হয়েছে, না শুনলে আর একবার ভিডিওটা দেখে নাও। 2 টু দি পাওয়ার 0 সমান যেহেতু 1, এই 1টা ইভেন নাম্বার দেবে না, অর্থাৎ যা কিছু এদের সমষ্টি হবে সেইটা এটাকে বাদ দিয়ে করতে হবে। বোঝা যাচ্ছে, এটাকে বাদ দিয়ে করতে হবে কেন, এইটা ইভেন নাম্বার দেয় না, এটা অড নাম্বার দেয়। তাই আমরা এটাকে বাদ দিয়ে যদি বলি সাম অফ ইভেন নাম্বার, এই সবগুলোই যেহেতু ইভেন নাম্বার প্রডিউস করবে তাই এইগুলো সব আমরা যোগফল করব। এইগুলো মানে 2 টু দি পাওয়ার 1 সমান 2, 2 এর স্কোয়ার 4, 2 এর কিউব 8, 2 টু দি পাওয়ার 4 মানে 16। বোঝা গেছে। আর এইগুলো তো থাকবেই, কেন আমি কিছুক্ষণ আগে বলেছি যে কোনো জোড় সংখ্যা দিয়ে বিজোড় সংখ্যাকে গুণ করলে সেটা জোড় সংখ্যাই হয়। এখান থেকে কিছুক্ষণ আগে বেরিয়েছিল 40, দেখে নাও আগের যা স্লাইডটা দেখো ওখানে 40 বেরিয়েছে। তাহলে এখান থেকে আসছে 30 আর এখান থেকে আসবে 40, অর্থাৎ উত্তর হবে 1200। বোঝা গেছে। তাহলে সাম অফ ইভেন ফ্যাক্টরস
সেটা হবে 1200। এবার যদি কেউ বলো যে ফর্মুলা থেকে আমরা কিভাবে করব, আগের স্লাইডে দেখো এই জায়গায় আমরা কি করেছিলাম, এই জায়গায় a বলতে আমরা 2 কে বুঝিয়েছিলাম। তাহলে এখান থেকে যা মান আসবে অর্থাৎ 2 এর স্লটে যা মান আসবে এই ফর্মুলা ফেলে, তার থেকে সেই টোটাল মানটা থেকে আমরা 1 মাইনাস করে নেব, বাকি যা আছে তাই থাকবে। যারা ফর্মুলা হিসেবে ট্রিট করবে, আবার বলছি 2 কে বেস করে যখন আমরা এটা লিখছি, একে যেরাম করে এই ফর্মুলায় মান নির্ণয় করবে সেখান থেকে 1 মাইনাস করবে। 1 কেন, 2 টু দি পাওয়ার 0 মানে 1, ওটা অড ফিগার দেয়, তাই এখান থেকে 1 মাইনাস করে নিতে হবে। তাহলে সাম অফ ইভেন ফ্যাক্টরস এক্ষেত্রে আমরা 1200 পেলাম। যদি ফর্মুলা দিয়ে কেউ করো, আমরা বলবো ফর্মুলা আমরা দেখেছিলাম যে a টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 বাই a মাইনাস 1, এক্ষেত্রে দুটো আছে তাই আমি a আর b নিচ্ছি, b টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 বাই b মাইনাস 1। আমি কি বললাম, এখানে যেরকম আগের ফর্মুলা সেভাবে ফর্মুলায় বসাবো। যখন 2 কে বেস করে করব তখন যা মান আসবে তার থেকে শুধু 1 মাইনাস করে নেব। যেমন এখানে 2 এর পাওয়ারে 4 আছে, তার মানে এখানে হবে 4 প্লাস 1 5, 2 এর পাওয়ারে 5 মাইনাস 1 বাই 2 মাইনাস 1, a মানে হচ্ছে 2, খেয়াল রেখো। তাহলে এইটা আসছে 32 মাইনাস 1, 32 মাইনাস 1 মানে 31, 31 কে 1 দিয়ে ভাগ করলে 31 আসে। এই যে টোটাল মানটা এলো 31, সেখান থেকে একটা মাইনাস করে নেবে, তার কারণ 2 টু দি পাওয়ার 0 মানে 1 আসছে, এটা অড ফিগার দেয়। তাহলে 31 থেকে 1 মাইনাস করলে এখানে আমরা 30 লিখবো। আর এখানেও ফর্মুলা ফেলে 40 এসছিল, কিছুক্ষণ আগেই দেখিয়েছি। তাহলে সাম অফ ইভেন ফ্যাক্টরস হবে 1200। বোঝা গেছে? ঠিক একই রকম ভাবে যদি আমরা সাম অফ অড ফ্যাক্টরস বলি, সাম অফ অড ফ্যাক্টরস মানে কি, দেখো এই জায়গায় অড ফিগার দেবে শুধুমাত্র এইটা, এই জায়গায় অড ফিগার দেবে শুধুমাত্র এইটা, এইটার মান 1, অর্থাৎ যেখানে 2 বেস আছে সেই জিনিসটাকে আমি দেখবই না। যখন সাম অফ অড ফ্যাক্টরস বলবে, যেখানে 2 বেস আছে সেই জিনিসটাকে আমরা দেখব না, শুধুমাত্র এই জিনিসটাকে দেখব। এখানে যে সমষ্টি হবে 3 টু দি পাওয়ার 0 মানে 1, 3 টু দি পাওয়ার 1 মানে 3 ইত্যাদি, সেই সমষ্টি করে আমরা পেয়েছিলাম 40, তাহলে আমাদের সাম অফ অড ফ্যাক্টরস হবে 40। যারা সূত্রে করবে তারা শুধুমাত্র এই যে 2 এর পাওয়ারে যে জায়গাটা আছে সেটাকে পুরোপুরি বাদ দিয়ে দেবে। বাদ দেওয়ার পর যে সূত্র আছে এই জায়গায়, দেখো এই জায়গায় আমরা যখন মান বসাবো শুধুমাত্র অড ফিগারের মান বসাবো। এই অড ফিগার যখন আসছে 3 এর মান হচ্ছে b, অর্থাৎ b এর জায়গায় 3 বসিয়ে আমরা কিন্তু এটাকে অঙ্কটাকে করে নিতে পারবো। আর n এর মান হবে পাওয়ারে যেটা আসছে সেটা হচ্ছে n। বোঝাতে পারছি? তাহলে সাম অফ অড ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা যারা সূত্র করব তারা এই জিনিসটাকে নেবো না, বাদ বাকি জিনিসগুলো নেবো। যারা সূত্র মনে রাখতে পারবে না তাতেও কিছু আসে যায় না, হয়তো আর কিছুক্ষণ সময় বেশি লাগবে কিন্তু অঙ্কটা কারেক্ট হবে, তারা এইভাবে করে নিতে পারবে, শুধুমাত্র প্র্যাকটিসের ব্যাপার। পরের স্লটে আমরা দেখছি টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস অফ দ্য গিভেন নাম্বার হুইচ আর মাল্টিপল অফ এ সার্টেন নাম্বার। কোনো একটা সংখ্যা দেয়া থাকবে, সেই সংখ্যার মধ্যে তোমাকে বললো যে 12 গুণিতক কতগুলো আছে সেরকম ফ্যাক্টর বার করো। যেমন মনে করো 432, আমি বললাম 432 এর মধ্যে এমন কতগুলো ফ্যাক্টর আছে, এমন কতগুলো উৎপাদক আছে যারা 12 গুণিতক, অর্থাৎ 12 দিয়ে ভাগ করা যাবে এমন কতগুলো ফ্যাক্টর রয়েছে 432 এর মধ্যে। তখন আমরা অঙ্কগুলোকে কিভাবে করব, বোঝা যাচ্ছে? দেখো 12 গুণিতক বলতে কি বুঝবো, 12 মানে হচ্ছে 2 এর স্কোয়ার ইন্টু 3, তাহলে সংখ্যাটা 2 এর স্কোয়ার ইন্টু 3 দিয়ে বিভাজ্য হবে। আমরা 432 কে কিছুক্ষণ আগে ভেঙেছিলাম, আর একবার ভেঙে নিই। 432 মানে আমরা বলেছিলাম 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 কিউব। এইটাকে আমরা করেছিলাম বেসকে 2 করে পাওয়ারে 0 থেকে স্টার্ট করে এই 4 পর্যন্ত নিয়ে যাব, এটা করেছিলাম। আর এক্ষেত্রে করেছিলাম 3 কে বেস করে পাওয়ার 0 থেকে নিয়ে এই পাওয়ার পর্যন্ত যাব। এবার দেখো আমি কি চাইছি, 12 গুণিতক চাইছি। খেয়াল রেখো 12 গুণিতক, এখানে দেখো 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 12 গুণিতকে ভূমিকা গ্রহণ করবে না।
3^0 12 গুণিতকে ভূমিকা গ্রহণ করবে না। এখানে দেখো 12 মানে 2 স্কোয়ার ইন্টু 3, অর্থাৎ মিনিমাম 12 পেতে গেলে 2 এর স্কোয়ার একটা থাকতে হবে আর মিনিমাম 3 থাকতে হবে। বললাম কি 2 কে বেস করে 2 এর পাওয়ার স্কোয়ার মিনিমাম থাকতে হবে এবং 3 মিনিমাম থাকতে হবে, তবেই 12 হবে। তাই 2 এর পাওয়ার 1টাকেও আমি নেবো না, তার কারণ আমি এখানে দেখতে পাচ্ছি 12 হতে গেলে মিনিমাম 2 এর পাওয়ার স্কোয়ার থাকতে হবে আর 3 মিনিমাম থাকতে হবে। তাই 3^1 মানে 3, তাই আমি এই 3টাকে রাখলাম। তাহলে যেটার গুণিতক বলবে সেটাকে আমরা এইভাবে প্রথমে ভেঙে নেব। ভেঙে নিয়ে এখানে যে 2 আছে তার পাওয়ার থেকে আরম্ভ করে আমরা বাদ বাকি পোর্শনটা রাখবো, বাকি পোর্শন কেটে দেবো। আর এখান থেকে মিনিমাম যেটা পাওয়া যাচ্ছে সেখান থেকে স্টার্ট করে বাকিগুলো রাখবো আর বাদ বাকিটা কেটে দেবো। আমি এখানে দেখলাম 3টে টার্ম আছে, 1টা 2টো 3টে, আর এখান থেকে দেখলাম 1 2 3টে টার্ম আছে। তাহলে আমি দেখলাম মোট 3 তিরিকে 9টা ফ্যাক্টরস আছে 432 এর মধ্যে যারা 12 গুণিতক। বোঝা যাচ্ছে? তাহলে 12 গুণিতক হলো 9 পিস যারা 432 এর মধ্যে আছে। এবারে তোমাদের যদি বলে যে 432 এর মধ্যে 12 গুণিতক যতগুলো আছে তাদের যোগফল কত? সাম অফ ফ্যাক্টরস মাল্টিপল অফ 12, সাম অফ ফ্যাক্টরস মাল্টিপল অফ 12, অর্থাৎ 12 গুণিতক আমরা দেখলাম যে 9 পিস রয়েছে, যেগুলো 432 এর মধ্যে এমন কতগুলো ফ্যাক্টর আছে যেগুলো 12 গুণিতক, আমরা বলবো 9 পিস এমন ফ্যাক্টর আছে যেগুলো 12 গুণিতক। তোমাকে বলা হচ্ছে ওই যে 9 পিস যে ফ্যাক্টর পেয়েছো তাদের যোগফল কত, তাই তো? আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এইগুলোকে বাদ দিয়ে আমাদের কাউন্টিং করতে হবে। তাই আমরা দেখব যে 2 এর স্কোয়ার মানে কত। আমি সাম বার করছি, সাম অফ ফ্যাক্টরস মাল্টিপল অফ 12, 12 গুণিতক যেগুলো 12 গুণিতক হবে 432 এর মধ্যে তাদের যোগফল কত। এখানে দেখছি 2 এর স্কোয়ার কত বেরিয়েছিল 4, 2 এর কিউব মানে 8 আর 2^4 মানে 16, এখান থেকে 3^1 মানে 3, 3 স্কোয়ার 9 আর 3 কিউব 27, 8 আর 4 12, 16 আর 12 28, আর এখান থেকে আসছে 27 3 30, 9 39, 28 কে 39 দিয়ে গুণ করলে 1092 হয়। অর্থাৎ 432 এর মধ্যে যে 9টা ফ্যাক্টরস আছে যারা 12 গুণিতক তাদের যোগফল হবে 1092। বোঝা যাচ্ছে? সব জিনিসটাই একই, তোমাদের খালি দেখতে হবে ইভেন বললে ইভেন কি করে আসছে, অড বললে অড কি করে আসছে, গুণিতক যখন বলবে তখন গুণিতক কি করে আসছে। এখানে একটা জিনিস বলে রাখি, এটা বিশেষ দ্রষ্টব্য, গুলিয়ে না ফেলো। এক্ষেত্রে 12 গুণিতক নির্ণয় করতে বললাম, আমরা এখানে এইভাবে ক্যালকুলেশন করলাম। আমরা দেখছি যে 2 বাদে এখানে মনে করো অন্য মৌলিক সংখ্যা আছে 3, এখানে 5ও থাকতে পারত, মনে করো 5 এর পাওয়ার 3 থাকতে পারত। যদি 5 এর পাওয়ার 3 থাকে আমরা কিন্তু এটাকেও ক্যালকুলেশনের মধ্যে নেব, বা 5 এর পাওয়ার যদি 2 থাকে এটাকেও কিন্তু ক্যালকুলেশনের মধ্যে নেব 12 গুণিতকের জন্য। যেমন আমি যদি বলি যে 432কে ধরে নাও, এটা কিন্তু এক্সাক্ট আমি কিছু বলছি না, 432কে ভেঙে আমি 2^4 3 কিউব পেয়েছিলাম। এবার আমি বললাম যে 432কে ভাঙছি, আমি এখানে 5 স্কোয়ারও লিখছি, যে এইগুলোকে সবগুলোকে গুণ করলে 432 আসে, ঠিক তো? এবারে এই জায়গায় যখন 2^4 এসছিল সেখান থেকে আমি বলেছিলাম যে 28 সামের সময় এসছিল 28, 3 এর ক্ষেত্রে এসছিল 39, আর 5 এর ক্ষেত্রে আমরা দেখছি 5^0 5^1 5 স্কোয়ার, অর্থাৎ 25 5 এর 30, আর এখানে হচ্ছে 1 31। এই 31 দিয়েও কিন্তু এটাকে গুণ করতে হতো যদি আমরা সাম বার করতাম। যদি বলতাম যে 12 গুণিতক নির্ণয় করছো 432 এর মধ্যে এমন কতগুলো টার্ম আছে, যখন টার্মের প্রশ্ন আসবে তখন আমরা কি করেছিলাম যে এই জায়গায় 1টা 2টো 3টে টার্ম, আমরা দেখো এখান থেকে পেয়েছিলাম টার্ম পেয়েছিলাম 3টে, লিখব। এই 3 এর বেস করে টার্ম পেয়েছিলাম 3টে, কিন্তু 5 এর ক্ষেত্রে আমরা টার্ম পাবো 1 2 3টে, পুরোটাই নিতে হবে, অর্থাৎ তখন উত্তর হতো 27টা।
তোমরা বলবে কেন 5 এর ক্ষেত্রে কেন 3টে নিচ্ছি? একটু আগে তো বললাম যে পাওয়ারে 0 থাকা মানে 1 আসবে, 1টা কখনো ভূমিকা নেয় না। দেখো ভূমিকা নেয় না এই জন্য বলা হয়েছিল যে 12কে আমরা 2 আর 3কে বেস করে নিয়ে আসতে পারি। যখন 2 আর 3 দিয়ে গুণ করে কোনো সংখ্যা 12 চলে আসছে, তখন বাদবাকি যত মৌলিক সংখ্যা আছে 5 টু দি পাওয়ার 0 থেকে স্টার্ট করে বা 7 টু দি পাওয়ার 0 থেকে স্টার্ট করে যতগুলো থাকবে সবগুলোকেই কিন্তু এর মধ্যে নিতে হবে। আমি আরো একটু ক্লিয়ার করি, যেমন 1080, আমি বললাম 1080-র মধ্যে এমন কতগুলো ফ্যাক্টরস আছে যেগুলো 12-র গুণিতক, তোমাদেরকে এটা বলতে হবে। 1080-র মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যারা 12-র গুণিতক, আর একটু ক্লিয়ার করে নাও। দেখো 1080-কে আমরা এইভাবে লিখতে পারি 2 কিউব 3 কিউব ইন্টু 5, এটা ভেঙে নাও তোমরা, এইভাবে আসবে। এবারে 12-র গুণিতক যখন বার করতে বলছে, আমরা জানি 12 মানে 2 স্কোয়ার ইন্টু 3, একটু আগে বলেছি। এটাকে তাহলে আমরা কিছুক্ষণ আগেই দেখেছি, এটাকে আমরা লিখতে পারবো এইভাবে, পাওয়ার 3 পর্যন্ত নিয়ে যাব। এর ক্ষেত্রেও আমরা 3 টু দি পাওয়ার 0 থেকে স্টার্ট করে পাওয়ার 3 পর্যন্ত নিয়ে যাব, এবং 5-এর ক্ষেত্রে যেহেতু 5-এর মাত্রায় 1 আছে, 5 টু দি পাওয়ার 0 থেকে স্টার্ট করে 5 টু দি পাওয়ার 1 মতো নিয়ে যাব। আমরা 12-র গুণিতক নির্ণয় করতে গেলে যে শুধুমাত্র 2 আর 3 কাজ করবে, আর কেউ না, কিন্তু 2 এর ম্যাক্সিমাম পাওয়ার আমার 2 থেকে স্টার্ট করতে পারবো। এখানে 2 এর পাওয়ার 0 নেবো না, 2 টু দি পাওয়ার 1 নেবো না, এইখান থেকে শুরু করব। আর 3-এর ক্ষেত্রে 3 টু দি পাওয়ার 1 থেকে স্টার্ট করব, তাই এটা নেবো না। এই দুটো বাদ দিয়ে আমরা বাদ বাকিকে, যেমন এখানে 5 টু দি পাওয়ার 0 আছে, এটাকে কেটে দেবো না, তার কারণ এই দুটো স্লট নিয়েই কিন্তু 12 চলে আসছে। 12-র সঙ্গে 5 গুণ করলে সেটাও 12-র গুণিতক হবে, 12-র সঙ্গে 7 গুণ করলে কিন্তু সেটাও 12-র গুণিতক হবে। তাই এক্ষেত্রে 5 টু দি পাওয়ার 0টাকে আমরা কেটে দেবো না। তাহলে এখান থেকে দেখলাম যে দুটো টার্ম পাওয়া যাচ্ছে, এখান থেকে দেখছি 3টে টার্ম পাওয়া যাচ্ছে, আর এখান থেকে দুটো টার্ম পাওয়া যাচ্ছে। তাই 12-র গুণিতক হবে 3 দুগুণে 6, 6 দুগুণে 12টা। বোঝা গেছে? তাহলে 1080-র মধ্যে 12-র গুণিতক আসছে 12 পিস। যদি বলতো যে 12-র গুণিতক যেগুলো বেরোচ্ছে, অর্থাৎ এই যে 12 পিস, তাদের সাম কত, তোমরা তখন এইগুলোকে ক্যালকুলেশন করতে, এদেরকে ক্যালকুলেশন করতে, এবং এগুলোকে ক্যালকুলেশন করে যে গুণফল আসছে সেই গুণফলটাই হবে সাম অফ ফ্যাক্টরস মাল্টিপল অফ 12 ইন 1080। পরের স্লটে দেখব টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস অফ দ্য গিভেন নাম্বার হুইচ আর পারফেক্ট স্কোয়ার অথবা পারফেক্ট কিউব। অর্থাৎ কোনো একটা সংখ্যা দেয়া থাকবে, দিয়ে বলবে যে এই সংখ্যাটার মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে, এমন কতগুলো সংখ্যা আছে যারা পারফেক্ট স্কোয়ার অথবা পারফেক্ট কিউব। আগের উদাহরণ দেখা যাক 432। আমি বললাম যে 432-এর মধ্যে পারফেক্ট স্কোয়ার এরকম কতগুলো আছে সংখ্যা আছে, পারফেক্ট স্কোয়ার হবে এমন কতগুলো সংখ্যা আছে। আমরা একই রকম ভাবে 432-কে ওইভাবে ভেঙে নেব, এবং ভাঙার পরে আমরা এইভাবেই লিখে নেব জিনিসটাকে 2 টু দি পাওয়ার 0, অর্থাৎ পাওয়ার 1 থেকে স্টার্ট করে, যেটাকে তোমরা এতক্ষণ ধরে লিখছো এরকম লিখবো। আর এখানেও 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 1, 3 স্কোয়ার, 3 কিউব পর্যন্ত লিখবো। এবারে আমাদেরকে বলেছে পারফেক্ট স্কোয়ার, দেখো নিজেরাই বানাতে পারবে। পারফেক্ট স্কোয়ার, স্কোয়ার নাম্বার কোনগুলো? 1, 4, 9, যদি আমি প্রথম থেকে ধরি 9, 16 ইত্যাদি। যদি একটু খেয়াল করো, 1 মানে 1 স্কোয়ার, 2 মানে 4 মানে 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার। তাহলে দেখছো এই যে পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে 2, 4, 6 ইত্যাদি, সেগুলো কিন্তু পারফেক্ট স্কোয়ার হয়। এখানে 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 কিন্তু পারফেক্ট স্কোয়ার, তাই আমি এটাকে নেব। খেয়াল করো 2 টু দি পাওয়ার 0টা মানে হচ্ছে 1, 1 পারফেক্ট স্কোয়ার দেয়। এখানে 2 এর পাওয়ারে 1 আছে, এ কিন্তু পারফেক্ট স্কোয়ার দেবে না, তার কারণ পাওয়ারে সবসময় জোড় সংখ্যা থাকতে হবে তবেই পারফেক্ট স্কোয়ার দেবে, তাই এটা আসবে না। এখানে 2 এর পাওয়ারে 2 আছে, জোড় সংখ্যা আছে, তাহলে এটা পারফেক্ট স্কোয়ার দেবে। এখানে বিজোড় সংখ্যা আছে, এটা পারফেক্ট স্কোয়ার দেবে না, এখানে জোড় সংখ্যা আছে, তাই এটা পারফেক্ট স্কোয়ার দেবে। তাহলে আমি দেখলাম 2 এর স্লটে 2 টু দি পাওয়ার 0 অর্থাৎ 1 পারফেক্ট স্কোয়ার দেবে। খেয়াল রেখো সবসময় পাওয়ারে 0 থাকা মানে সে সবসময় পারফেক্ট স্কোয়ার দেবে, এটা দেবে। এর পাওয়ারে 2 আছে, এর পাওয়ারে 4 আছে, এরা পারফেক্ট স্কোয়ার দেবে। একই রকমের 3 এর পাওয়ার 0 আছে, 3 এর পাওয়ার 0 মানে 1 পারফেক্ট স্কোয়ার দেবে। এখানে 3 এর পাওয়ারে অড আছে, এটা পারফেক্ট স্কোয়ার দেবে না।
এখানে 3 এর পাওয়ারে 3 আছে অর্থাৎ অড আছে, তাই এটাও পারফেক্ট স্কোয়ার দেবে না। আমি এখান থেকে দেখতে পেলাম একটা, দুটো, তিনটে টার্ম আছে, আর এখান থেকে দেখতে পেলাম একটা, দুটো টার্ম আছে যারা পারফেক্ট স্কোয়ার দিচ্ছে। তাহলে 432 মধ্যে পারফেক্ট স্কোয়ার আছে এমন কতগুলো সংখ্যা? তোমরা বলবে 3 দুগুণে 6টা সংখ্যা আছে যারা পারফেক্ট স্কোয়ার দেবে। বোঝা যাচ্ছে? এবারে যদি তোমাদের বলে যে এই যে 6টা পারফেক্ট স্কোয়ার তোমরা পেলে তাদের যোগফল কত, বার করা খুব ইজি। পারফেক্ট স্কোয়ার তাদের যোগফল কত বার করা খুবই সোজা। আমরা দেখেছি যে এখানে এইগুলো নেই, যেগুলো পড়ে আছে সেগুলো নিয়ে ক্যালকুলেশন করব। 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 স্কোয়ার মানে 4, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, আর এখান থেকে পাচ্ছি 3 টু দি পাওয়ার 0 অর্থাৎ 1, আর এখান থেকে 3 তিরিকে 9। তাহলে 16 আর 4 20 আর 21 ইন্টু 10 অর্থাৎ 210 হবে যে পারফেক্ট স্কোয়ার যারা আছে 432 মধ্যে তাদের সাম। বোঝা যাচ্ছে? এবারে যদি এই প্রশ্নটা পারফেক্ট স্কোয়ারের বদলে পারফেক্ট কিউব বলতাম তাহলে কি হতো? দেখো 432কে আমরা যখন এখানে ভেঙেছিলাম, আর একবার লিখতে হচ্ছে, তোমরা একটু স্কিপ করে নাও। এটা ছিল, আর এখানে আমাকে বলো যখন কিউবের প্রশ্ন আছে 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 1 এর কিউব, তাহলে এটাকে আমরা নেব। 2 কিন্তু কারোর কিউবে পড়ছে না, কিউব মানে মিনিমাম 3 দরকার, এবং 3 এর পাওয়ারে 3, 3 দুগুণে 6 ইত্যাদি চলবে। এখানে 2 এর স্কোয়ার আছে 4, এটাও কিন্তু পারফেক্ট কিউব না। 2 এর কিউবটা পারফেক্ট কিউব কেন? মাথায় কিউব আছে, এটাও কিন্তু পারফেক্ট কিউব না। তাহলে এগুলোকে আমি বাদ দিলাম। 3 টু দি পাওয়ার 0 মানে 1, এটা পারফেক্ট কিউব। 3 পারফেক্ট কিউব না। 3 এর স্কোয়ার 9 পারফেক্ট কিউব না, কিন্তু 3 এর কিউব 27 পারফেক্ট কিউব। তাহলে আমি দেখলাম যে যখন পারফেক্ট কিউব চাইছি তখন কতগুলো পারফেক্ট কিউব আছে 432 মধ্যে। তখন আমি বলবো এখান থেকে হচ্ছে একটা, দুটো টার্ম, আর এখান থেকে আসছে একটা, দুটো টার্ম, অর্থাৎ মোট 4টে ফ্যাক্টর এমন আছে 432 মধ্যে যারা হচ্ছে পারফেক্ট কিউব। যদি বলতো ওই পারফেক্ট কিউবগুলো সাম কত, এখানে যেগুলো পড়ে থাকলো সেগুলো এরকম ভাবে ক্যালকুলেশন করে তোমরা সাম অফ পারফেক্ট কিউব পেয়ে যাবে। পরের স্লটে আছে প্রোডাক্ট অফ ফ্যাক্টরস, অর্থাৎ যে ফ্যাক্টরস বা উৎপাদকগুলো তোমরা নির্ণয় করছো তাদের সবগুলোর গুণফল কত, প্রোডাক্ট অফ ফ্যাক্টরস তাকে বলবে। যেমন 12কে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন যখন করছি 2 স্কোয়ার ইন্টু 3 করছি, এটা করেছি। দেখো যখন আমরা এরকম করছি তখন 12র মধ্যে ফ্যাক্টরস কতগুলো আছে আমরা বার করব। কেন বলেছে ফ্যাক্টরস গুলো প্রোডাক্ট কত, ফ্যাক্টরস আমরা বার করব কি কি ফ্যাক্টরস আছে, অর্থাৎ 12কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তোমরা বলবে 1, 2, 3, 4, 6, 12, এই সবগুলো সংখ্যা দিয়ে 12কে ভাগ করা যায়। প্রশ্ন বলছে এই যে ফ্যাক্টরস গুলো বেরোলো এদের গুণফল কত, তোমরা সঙ্গে সঙ্গে এটার গুণফল এইভাবে করে দিয়ে এটার উত্তর বলে দেবে। বুঝা যাচ্ছে? এটা গুণ করলে আসবে 1728। কিন্তু যখন সংখ্যাটা বেড়ে যাবে তখন কিন্তু এটা সমস্যা হবে, এইভাবে টোটাল এইভাবে গুণ করতে গেলে অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আমরা একটা ফর্মুলা মনে রাখলে সুবিধা হবে। কি সেই ফর্মুলাটা? মনে করো সংখ্যাটা হচ্ছে n, যেমন এখানে 12 আছে, এই 12টাকে আমি বলছি 12 মানে হচ্ছে n। তাহলে প্রোডাক্টের ফর্মুলা হবে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটার পাওয়ারে থাকবে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস ভাগ 2। বোঝা যাচ্ছে? এটা হবে ফর্মুলা, যে সংখ্যাটা দেয়া থাকবে তার পাওয়ারে থাকবে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস ভাগ 2। যেমন আমরা 12র ক্ষেত্রে যদি বলতাম যে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস কতগুলো, তোমরা বলবে আমরা প্রথমেই শিখেছি টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস মানে হচ্ছে এই পাওয়ারের সঙ্গে 1 যোগ ইন্টু এই পাওয়ারের সঙ্গে 1 যোগ, অর্থাৎ 3 দুগুণে 6 হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস। তাহলে 12র ক্ষেত্রে আমরা প্রোডাক্ট বার করতে গেলে 12কে লিখবো, লিখে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস আমি দেখছি এখান থেকে বেরিয়েছে 6 ভাগ 2 পাওয়ারে রাখবো, অর্থাৎ 12র কিউব মানে 1728, যেটা আমরা এখানে পেয়েছি। তাই ফর্মুলাটা মনে রাখতে পারো, এক্ষেত্রে ফর্মুলা মনে রাখাটা সুবিধে। যদি মনে না রাখো তাহলে এইভাবে কিন্তু গুণ করে নিতে হবে।
এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে কি ধরনের প্রশ্ন আমরা এই ফ্যাক্টরাইজেশন থেকে পেতে পারি। বলেছে দেয়ার আর 50 বক্সেস অ্যান্ড 50 পার্সনস, 50টা বাক্স আছে এবং 50 জন লোক রয়েছে। প্রথম ভদ্রলোক একটা মার্বেল প্রতিটা বক্সে রাখছে, প্রতিটা বাক্সে। দ্বিতীয় ভদ্রলোক দুটো করে মার্বেল রাখছে এভরি সেকেন্ড বক্সে, অর্থাৎ প্রতি দ্বিতীয় বক্সে, মানে 2 নম্বর বক্সে রাখবে, তারপর 2 দুগুণে 4, 3 দুগুণে 6 নম্বর বাক্স ইত্যাদিতে দুটো করে মার্বেল লাগবে। 3 নম্বর ব্যক্তি প্রতি তৃতীয় বাক্সেতে 3টে করে মার্বেল রাখছে, অর্থাৎ প্রথমে 3 নম্বর ব্যক্তি 3 নম্বর বাক্সে রাখবে, তারপর 3 দুগুণে 6 নম্বর বাক্সে থাকবে, তারপর 3 তিরিকে 9 নম্বর বাক্সে রাখবে। এইভাবে goes on till person 50 keeps 50 marbles in the 50th box। 50 নম্বর ব্যক্তি 50টা মার্বেল 50তম বাক্স পর্যন্ত রাখলো। ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ মার্বেলস ইন দ্য 50th বক্স। 50তম বাক্সে কতগুলো মার্বেল থাকবে তোমাদের বলতে হবে। দেখো 50তম বক্সে যারা রাখবে তারা হবে সেই সংখ্যাটা যেগুলো 50-এর ফ্যাক্টর। যেমন আমি বলবো যে 50তম বাক্সে কারা কারা রাখবে, 50তম বক্সে কারা কারা রাখবে। প্রথম ব্যক্তি রাখবে, কেন প্রথম ব্যক্তি সব বাক্সেতেই রাখছে। দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে প্রতি দুটো বাক্সে রাখছে, 2 নম্বর 4 নম্বর 6 নম্বর। আমি দেখবো 2 দিয়ে 50কে ভাগ করা যায় কিনা, বোঝা যাচ্ছে যত নম্বর ব্যক্তি বলবে সেই দিয়ে 50কে ভাগ করা যাচ্ছে কিনা। তোমরা বলবে 2 দিয়ে 50কে ভাগ করা যায়, তাহলে 2 নম্বর ব্যক্তি বাক্সের মধ্যে দুটো মার্বেল লাগবে এই 50তম বাক্সের মধ্যে। 3 দিয়ে 50কে ভাগ করা যায় না, কেন 3 নম্বর ব্যক্তি প্রতি থার্ড বাক্সতে 3টে করে মার্বেল লাগছে। তাই আমি 3 দিয়ে 50কে যেহেতু ভাগ করতে পারছি না, তাই তৃতীয় ব্যক্তি 50তম বাক্সে কোনো মার্বেল রাখবে না। চতুর্থ ব্যক্তি 50কে 4 দিয়ে ভাগ করা যায় না, রাখতে পারবে না। পঞ্চম ব্যক্তি 5 দিয়ে 50কে ভাগ করা যায়, তাই পঞ্চম ব্যক্তি 50তম বাক্সে 5টা মার্বেল রাখবে। এরম করে 6, 7, 8, 9 দিয়ে 50কে ভাগ করা যায় না, কিন্তু 10 দিয়ে ভাগ করা যায়। তার মানে দশম ব্যক্তি 50তম বাক্সে 10টা মার্বেল রাখবে। 11, 12 এইভাবে কাউন্টিং করলে দেখছি 25 দিয়ে 50কে ভাগ করা যায়, অর্থাৎ 25তম ব্যক্তি 50তম বাক্সে 25টা মার্বেল রাখবে। আর 50 দিয়ে 50কে ভাগ করা যায়, অর্থাৎ 50তম ব্যক্তি 50তম বাক্সে 50টা মার্বেল রাখবে, যেটা প্রশ্নে বলা ছিল। তাহলে এখানে যে মার্বেলের সংখ্যাগুলো পেলাম, এদেরকে যদি আমি সব যোগ করে দিই আমাদের আসবে 75, 85, 90, 3 93, অর্থাৎ 50তম বাক্সে 93টা মার্বেল থাকবে। এটা হচ্ছে নর্মালি আমরা যেভাবে অঙ্ক করি এইভাবে দেখে দেখে করে দিলাম। কিন্তু যদি আমি এটা ফ্যাক্টরাইজেশন মেথডে করতাম তাহলে কি হতো, 50তম বাক্সে চেয়েছে, আমি 50কে কি করছি এইভাবে ফ্যাক্টর করে নিচ্ছি। 25 দুগুণে 50, অর্থাৎ 2 to the power 1 into 5 স্কয়ার। আমি তো বলবো এই 50তম যে বাক্স আছে সেখানে কতগুলো মার্বেল আছে, অর্থাৎ সাম অফ মার্বেলস চাইছে। যখন আমি বুঝতে পারছি যে সাম অফ মার্বেলস চেয়েছে, তাহলে আমি দেখবো সাম অফ ফ্যাক্টরস কত। যে ফর্মুলা আমরা দিয়েছি সাম অফ ফ্যাক্টরস এর, সেটা আমরা অ্যাপ্লাই করব। সাম অফ ফ্যাক্টরস এর ক্ষেত্রে বলা হয়েছিল বেস যেটা আছে সেটা রাখবে, পাওয়ারে যে সংখ্যা থাকছে তার সঙ্গে 1 যোগ। একটু দেখে নাও, এরকম ধরনের ফর্মুলা ছিল a to the power n plus 1 minus 1 by a minus 1 into b to the power n plus 1 minus 1 by b minus 1। এটা ছিল সাম অফ ফ্যাক্টরস এর ফর্মুলা। এই 1টা কেন আসছে, এখানে যা পাওয়ার আছে তার সঙ্গে 1 যোগ করব। তাহলে এখানে পাওয়ারে 1 আছে, আমি 1 যোগ করে এখানে পাবো 2 মাইনাস 1, বেস যেটা থাকবে তার থেকে সবসময় 1 মাইনাস। একই রকম ভাবে এখানে আছে 5, পাওয়ারে 2 আছে, তার সঙ্গে 1 যোগ করব, মাইনাস 1 করব, বেস মাইনাস 1 সবসময় এখানে লিখব। 2 এর স্কয়ার 4 থেকে 1 বাদ দিলে 3 আসছে। এখানে 125 থেকে 1 বাদ দিলে 124, তাকে 4 দিয়ে ভাগ করো, এখানে আসছে 31 into 3 অর্থাৎ 93। দেখতে পাচ্ছ আমরা সাম অফ ফ্যাক্টরস এর কনসেপ্ট দিয়েও এই অঙ্কটা করতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকার পায়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।